বিএনপি জামাত সমর্থকদের সংঘর্ষের রণক্ষেত্র ভোলা, দুই পক্ষের আহত অন্তত ২০। এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আসন সমঝোতা নিয়ে নতুন সংকটে জামায়াত এনসিপি নির্বাচনী জোট, দাবি আদায়ে শক্ত অবস্থানে শরিক নেতারা, দূরত্ব ঘোচাতে দফায় দফায় বৈঠক। নির্বাচনের আগে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি, দলের বিদ্রোহী প্রার্থীদের গুলশান কার্যালয়ে ডাকলেন তারেক রহমান, প্রার্থিতা প্রত্যাহারের আশা হাইকমান্ডের। রাজধানীতে ফিল্মি স্টাইলে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, অবশেষে গ্রেপ্তার প্রধান শুটার সহ ৩ জন, বাকিদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ অধিকারের সভাপতি নূরকে বহিষ্কারের খবর, ছড়িয়ে পড়া তথ্য মিথ্যা জানালো দলের দায়িত্বশীলরা। নির্বাচনী আবহাওয়ার মধ্যেই হঠাৎ উত্তপ্ত পুরো এলাকা। বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। প্রায় ১ ঘন্টা ধরে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা। দুপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২০ নেতাকর্মী। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয়েছে ভোলা সদর হাসপাতালে। শুক্রবার সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ব্রাহ্মাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল 11:30টার দিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কয়েকজন নারী কর্মী রায়চাঁদ বাজার এলাকায় গণসংযোগে যান। এই সময় তারা বিএনপির এক নেতার বাড়িতে গেলে সেখানে থাকা বিএনপির কয়েকজন কর্মী তাদের প্রচারণায় বাধা দেন। পরে বিষয়টি জানাজানি হলে ওই নারী কর্মীদের একজনের স্বামী ও জামায়াত কর্মী জসিমউদ্দিন মোবাইল ফোনে সংশ্লিষ্ট বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে তাকেও অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এ ঘটনা কেন্দ্র করে বিকেলের দিকে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে 11 দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাইম এবং উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল সহ উভয় দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। এ সময় আলোচনার মাধ্যমে সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয়, তবে সন্ধ্যার পর আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লালমোহন থানার ওসি মোহাম্মদ অলিউল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বড় ধরনের সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু না হলেও নিজ নিজ এলাকায় মাঠে দাপিয়ে বেড়াচ্ছে প্রার্থীরা। তবে জোট নিয়ে বেশ বেকায়দায় জামায়াতে ইসলামী ও তাদের শরিকরা। তাদের জোটে আছে ইসলামী আন্দোলন এবং এনসিপি সহ 11টি দল। কোন দল কত আসন পাবে, কোন আসন কাকে দেয়া হবে, আসন ভাগাভাগি নিয়ে তৃণমূল নেতাদের বিদ্রোহী হয়ে ওঠা এমন সংকট সামনে চলে এসেছে। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের দ্বন্দ্ব শুরু হয়েছে আসন ভাগাভাগি নিয়ে। একই আসন নিয়ে টানাটানি ইসলামী আন্দোলন ও জামায়াতের। বলা হচ্ছে বরিশাল ৫ আসন ইসলামী আন্দোলনের মূল ঘাঁটি। এই আসনটিতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আবার এই একই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হেলাল। এ নিয়ে রীতিমতো মুখোমুখি অবস্থানে তারা। জোট হওয়ার পরও দুই দলই কেন প্রার্থী দিল, তাহলে জোট কেন হলো, এবং এসব ব্যাপারে আলোচনা সমালোচনা চলছে। একই জোটে থাকা দুই দলের কেউই আসনটি ছাড়তে চান না, ফলে দুই প্রার্থী নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে দুই দলের মধ্যে। বিশেষ করে যেখানে চরমোনাই পীরের মূল কেন্দ্র, সেখানে জামায়াতের প্রার্থী দেয়াকে ভালোভাবে নেয়নি ইসলামী আন্দোলন। তবে আসনটিকে ঘিরে ইসলামী আন্দোলন ও জামায়াতের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হলেও জামায়াত আসনটি ছাড়তে রাজি নয়। জামায়াত বলছে ইসলামী আন্দোলনের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল ৫ আসনের সঙ্গে বরিশাল ৬ আসন থেকেও প্রার্থী হয়েছেন। একই ব্যক্তিকে দুটি আসনে মনোনয়ন না দিয়ে বরিশাল ৬ আসনটিতে নিতে বলেছে জামায়াত। এদিকে জামায়াত সহ 11 দলের যে জোট, সেখানে এখন পর্যন্ত আসন সমঝোতাই শেষ হয়নি। ফলে জামায়াতের এই জোটের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা, যার মূল কেন্দ্রে আছে ইসলামী আন্দোলন ও জামায়াত। দল দুটো প্রায় ৩৫০ আসনে প্রার্থী মনোনয়নও জমা দিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে জোটের ভবিষ্যৎ নিয়ে। বলা হচ্ছে জামায়াত সহ 11 দলীয় জোটের আসন বন্টন নিয়ে জটিলতা না কাটলে সেটা জোট ভাঙার দিকেও গড়াতে পারে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এখনও অস্বস্তি কাটেনি বিএনপির। এ কারণে স্বতন্ত্র প্রার্থীদের গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পর্যায়ক্রমে তলব করেছে দলটি। ইতিমধ্যে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন।
বিএনপি নির্ভরযোগ্য একটি সূত্র যুগান্তরকে জানায়, যাচাই বাছাইয়ের সময় তথ্যে গরমিল পাওয়ায় অন্তত ৩০ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তফসিলে ঘোষিত সময়সীমার মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পদধারী স্বতন্ত্র প্রার্থীদের গুলশান কার্যালয়ে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রায় প্রতিদিনই স্বতন্ত্র প্রার্থীদের ডাকা হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় এবং দলের জন্য পরীক্ষিত ও ত্যাগী নেতা রয়েছেন, তাদেরও ডাকা হবে। দায়িত্বশীল নেতারা প্রথমে তাদের বোঝাচ্ছেন এবং বিভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দিচ্ছেন। এতেও কাজ না হলে কঠোর হবে বিএনপি, সেক্ষেত্রে বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আসন সমঝোতা, জোটগত হিসাব নিকাশ ও বহুদলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে বিএনপির বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। সেখান থেকে কিছু মনোকষ্ট তৈরি হয়েছে, তাই তাদের মধ্যে কেউ কেউ বিদ্রোহী বা ক্ষুব্ধ হয়েছেন। তবে বিএনপির কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে, তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিষয়গুলোর দ্রুতই মীমাংসা হবে। বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। পরে এক ভিডিও বার্তায় তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। এই প্রার্থী জানান, প্রায় ২০ বছরের বেশি সময় ধরে বিএনপির পতাকা তলে ছিলেন। দলের নির্দেশে আসন্ন নির্বাচনে ধানের শীষের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ। নির্বাচনী আবহের মধ্যেই প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পর মুসাব্বিরের হত্যা যেন নাড়িয়ে দেয় পুরো দেশকে। এরপরই এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে নড়েচড়ে বসে প্রশাসন, শুরু হয় তদন্ত। অবশেষে এই ঘটনায় প্রধান শুটার সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে একাধিক অভিযান চালানো হয়, সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা যমুনা টিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ ৩ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত তৃতীয় ব্যক্তি এই ২ জনের সহযোগী বলে ধারণা করছেন তারা। গেল বুধবার রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। পরে গেল বৃহস্পতিবার তেজগাঁও থানায় এই ঘটনায় মামলা দায়ের করা হয়। অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে এই মামলা করে মুসাব্বিরের পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরগরম গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরের কারণ দর্শানোর নোটিশে। গেল শুক্রবার নূরকে দল থেকে অব্যাহতির খবর ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে। বিষয়টি নিয়ে গেল শুক্রবার রাতে মুখ খুলেছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই নোটিশে বলা হয়, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ, কেন্দ্রীয় সংসদ, জেলা প্রতিনিধি, অঙ্গ সংগঠনের নেতা ও মনোনীত প্রার্থীদের না জানিয়ে নির্বাচনকে কেন্দ্র করে দলীয় আসন সমঝোতার বিষয়ে একক সিদ্ধান্ত নিয়ে নূর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যা দলের ভাবমূর্তি ও ঐক্যের জন্য চরম হুমকিস্বরূপ। উচ্চতর পরিষদের নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে গণ অধিকার পরিষদের সভাপতি পদসহ দলের সব পর্যায়ে দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হলো। আগামী ৭ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সর্বশেষে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সই দেখা যায় বিজ্ঞপ্তিতে। খবরটি ভুয়া উল্লেখ করে আবু হানিফ বলেন, তথ্যটি সম্পূর্ণ ভুয়া। আর হাসান আল মামুন জানান, তার স্বাক্ষর জাল করে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে।